আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের 12তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে মাখরাজ ও সিফাতের পরিচয়। আসুন আমরা আজকের ক্লাসটা এনজয় করি এবং খুবই সুন্দরভাবে কোরআনের গুরুত্বপূর্ণ টপিকস মাখরাজটা সহজভাবে উপলব্ধির সাথে শিখে ফেলি। মাখরাজ কি? মাখরাজ অর্থ হচ্ছে উচ্চারণের স্থান। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে কি? উচ্চারণের স্থান। প্রতিটি অক্ষর নির্দিষ্ট স্থান থেকে বের হয়। আমরা যে অক্ষরগুলো উচ্চারণ করি এটা তার নির্দিষ্ট স্থান থেকে বের হয়। প্রতিটা অক্ষরের জন্য এক একটা নির্দিষ্ট স্থান আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে সঠিক স্থান থেকে বলতে হবে, কারণ সঠিক স্থান থেকে বললে সঠিক উচ্চারণ হবে। আরবি 29টা হরফের জন্য টোটাল মাখরাজ হচ্ছে 17টি, যেটা আমরা ছোটবেলায় পড়েছি নুরানি কায়দায় বা আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে। এই 17টা মাখরাজকে 5টা স্থান থেকে উচ্চারণ করতে হয়। প্রতিটি অক্ষরের তার নিজস্ব স্থান আছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভুল স্থান থেকে পড়লে অর্থ বদলে যেতে পারে, তারপরে অক্ষরের সিফাত নষ্ট হতে পারে, আর যখন অর্থ বদলে যাবে তখন আপনার নামাজ নষ্ট হবে, কোরআন তেলাওয়াতের অর্থ বিকৃত হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। হলক বা গলার মাখরাজ, গলা থেকে উচ্চারিত অক্ষরগুলা কি কি এবং কয়টি মাখরাজ এখান থেকে উচ্চারণ হয়, এটা আমরা ছবির মাধ্যমে দেখব। ছবি আঁকার মাধ্যমে দেখব যে এখান থেকে গলা থেকে কয়টা অক্ষর উচ্চারিত হয়। তাহলে আমাদের জন্য এটা কি হবে? এটা সহজ হবে। এই যে অংশটা, এটা মনে করেন এটা হচ্ছে আমাদের গলার অংশ, এটা শেষ, এটা মাঝ, ঠিক আছে। এই যে এই জায়গাটা, এখান থেকে উচ্চারিত হয় হামজা এবং হা। এই জায়গাটাকে বলে কি? গলার গভীরতম স্থান বা কণ্ঠনালীর শুরু। গলার গভীরতম স্থান বা কণ্ঠনালীর শুরু। গলার গভীরতম স্থান বা কণ্ঠনালীর শুরু। এইখান থেকে কোন মাখরাজটা উচ্চারিত হয়? হামজা হা। বা আমরা এইভাবে বলতে পারি, কণ্ঠনালীর শুরু হইতে হামজা হা, একদম গভীর থেকে, ঠিক আছে, হালকা চেপে হামজা হা, এভাবে। এরপরে মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন হা। আইন হা। এখান থেকে কোন কোন অক্ষর উচ্চারিত হয়? এখান থেকে দুইটা অক্ষর উচ্চারিত হয় আমাদের কণ্ঠনালীর মধ্যখান থেকে। সে দুইটা কি? আইন হা। এই দুইটা গলাকে, গলার আওয়াজকে কি চিকন করতে হবে, সংকুচিত করতে হবে, করে গলা চেপে বলতে হবে আইন হা, আইন হা, এভাবে। এরপরে সর্বশেষ যে মাখরাজটা গলার থেকে উচ্চারিত হয় সেটার নাম হচ্ছে কি? গইন খ। গইন খ। গইন খ। এটা হচ্ছে আমাদের গলার উপরের অংশ, অর্থাৎ আমাদের গলার সাথে আমাদের মাথার যে অংশটা লেগে আছে এই অংশ থেকে উচ্চারিত হবে গইন খ, গইন খ, এভাবে। তাহলে আমরা গলার মাখরাজ কয়টা? গলার মাখরাজ হচ্ছে 3টা, হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা কোথা থেকে উচ্চারণ হয়? আমাদের কণ্ঠনালীর শেষ ভাগ বা আমরা এটাকে বলবো কণ্ঠনালীর শুরু, অর্থাৎ আমাদের গলার সাথে বডির যে অংশটা লেগে আছে এই অংশ থেকে হামজা হা। এরপরে কণ্ঠনালীর মধ্যখান হচ্ছে আইন হা। এরপরে কণ্ঠনালীর শেষ ভাগ হচ্ছে গইন খ, গইন খ, ঠিক আছে। গইন খ। এখন আসুন আমরা আরো একটা বিষয় দেখি, সেটা হচ্ছে লিসান বা জিহ্বার মাখরাজ। লিসান বলতে কি? আমাদের জিহ্বার অংশকে লিসান বলে। ধরুন এটা ধরলাম আমরা, এটা একটা জিহ্বা মানুষের। এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। এটা হচ্ছে সর্বশেষ, এটা হচ্ছে মাঝ, এটা হচ্ছে আগার অংশটা হচ্ছে এটা। এখন এই সর্বশেষ অংশ থেকে কোনটা উচ্চারিত হবে? দেখেন এটা হবে কফ। জিহ্বার গোড়া তার উপরের তালুর সঙ্গে লাগায়া কফ, 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 এরকম ভাবে। এরপরে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া কাফ, কাফ, পেছনে কিন্তু হালকা, ঠিক আছে,
কাফ, কাফ, এভাবে। এর পরেরটা দেখেন, এর পরেরটা হচ্ছে জিহ্বার মধ্যকান, অর্থাৎ এই অংশটা থেকে, এই যে অংশটা, এই অংশটা থেকে উচ্চারিত হচ্ছে কোনটা? জিম, শিন, ইয়া। জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগায়া লাগায় উচ্চারণ হতে হবে কি? জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। প্রথম জিমটা বেশি মজবুত হবে, শিনটা একটু নরম হবে, আর ইয়াটা কি হবে? আরেকটু নরম হবে। জিম, শিন, ইয়া। আর দতটা হচ্ছে এই জিহ্বার ডান সাইড, এই সাইডের কোন একটা দাঁতের সাথে লাগবে, মাড়ির দাঁতের সাথে, জিহ্বার ডান দিকের উপরের মাড়ির সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে দদ, দদ, দদ। আর লামটা এখান থেকে উচ্চারিত হবে, জিহ্বার দুই সাইড থেকে উচ্চারণ করা যায়, উভয় পাশ থেকে। ঠিক আছে, আপনি উভয় সাইড থেকে লাম উচ্চারণ করতে পারবেন। তাহলে আমরা যদি লিসানের অংশটা খেয়াল করি, তাহলে লিসানের অংশে প্রথম কোথা থেকে উচ্চারিত হচ্ছে? জিহ্বার গোড়া থেকে। জিহ্বার গোড়া থেকে কি উচ্চারিত হচ্ছে? কফ, কফ। এরপরে কাফ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া তার উপরের তালুর সঙ্গে লাগায়া কাফ, কাফ। এরপরে হচ্ছে জিহ্বার মাঝ থেকে, জিহ্বার মাঝ থেকে হচ্ছে জিম, শিন, ইয়া। জিহ্বার মধ্যখান থেকে তিনটা অক্ষর, কি কি? জিম, শিন, ইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া জিম, শিন, ইয়া। এরপর হচ্ছে জিহ্বার পেছন থেকে, জিহ্বার পাশ থেকে, জিহ্বার পাশ থেকে, অর্থাৎ জিহ্বার ডান সাইড অথবা বাম সাইড, উভয় সাইডের যে কোনো এক সাইড থেকে ডান দিকের উপরের মাড়ির সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে দদ, দদ, দদ। এরপর দেখেন লিসানের দ্বিতীয় অংশ, অর্থাৎ জিহ্বার দ্বিতীয় অংশটা কোথা থেকে উচ্চারিত হবে। আমরা এখানে বরাবর আরো একটা জিহ্বা আঁকাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে ধরলাম আমরা একটা জিহ্বা, এই জিহ্বার এগুলা ধরলাম যে দাঁত, এগুলা আমাদের সামনের উপরের দাঁত, ঠিক আছে, উপরের দাঁত। আর এগুলা হচ্ছে সামনের নিচের অংশের দাঁত। এখন এখানে দাঁতের সাথে জিহ্বার সাথে রিলেটেড কি? আসলে জিহ্বার এই প্রথম দুইটা বলি, প্রথম দুইটা হচ্ছে জিহ্বার গোড়া বা জিহ্বার আগা, ঠিক আছে, জিহ্বার আগা তার উপরের তালুর সঙ্গে লাগাবে, লেগে উচ্চারিত হবে নুন, নুন, একদম স্বাভাবিকভাবে। এরপরে রটা হচ্ছে জিহ্বার উল্টা পিঠ, অর্থাৎ জিহ্বাটা উল্টে যাবে, উল্টে গিয়ে উপরের তালুর সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে র, 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 এভাবে। এরপরে হচ্ছে তা, দাল, ত, তা, দাল, ত। এখন আসুন আমরা তা, দাল, ত এই তিনটা অক্ষরকে শিখি। তা, দাল, ত এই তিনটা অক্ষরও আমাদের জিহ্বার আগা এই দাঁতের গোড়ার সাথে লাগবে, এই যে দাঁতের গোড়া এটার সাথে লাগবে, জিহ্বার আগা উপরের দুই দাঁত, উপরের সামনের যে উপরের দুইটা দাঁত আছে এই দুই দাঁতের গোড়ার সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে তা, দাল, ত, তা, দাল, ত, তা, দাল, ত, এভাবে উচ্চারিত হবে। এরপরে এনিসা উঠে একটু এটা লাগাও তো। মাসির ওষুধ আজকে সন্ধ্যাবেলা নিয়ে আসতে হবে, মাসির মেরেই ফেলাইতে হবে। না ফ্যান দেওয়া লাগবে না, তুমি ওই এর ব্যালকনি বন্ধ করে দিয়ে এসো। আচ্ছা, এখন আসুন আমরা তা, দাল, ত এই তিনটা অক্ষর দেখি। তা, দাল, ত হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে তা, দাল, ত, তা, দাল, ত। ঠিক আছে, তাটা কি হবে? একদম মানে জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, ঠিক আছে। দালও তা এর মতো হবে, ত তা এর মতো হবে, কিন্তু একটু কি হবে, দালটা একটু নরম হবে আর তটা একটু গভীর হবে।
ত ত এভাবে। এরপরে দেখেন এরপর হচ্ছে জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। এতক্ষণ কোথায় লাগছিল? এতক্ষণ লাগছিল দাঁতের গোড়ার সাথে। এখন লাগবে কোথায়? এখন লাগবে দাঁতের আগার সাথে। এখানে খেয়াল করেন ভালোভাবে, এতক্ষণ লাগছে কোথায়? দাঁতের আগার সাথে। এবার লাগবে এই যে দাঁতের গোড়ার সাথে। এবার এইখানে লাগবে লেগে এই অক্ষরগুলা এইখান থেকে উচ্চারিত হবে। জিহ্বার আগা এবং উপরের দাঁতের আগার সাথে লেগে উচ্চারিত হবে কি? জাল, জ, সা, জাল, সা, জ, জাল, সা, জ। প্রথম দুই একবার উচ্চারণ করতে কি হবে? একটু কঠিন লাগবে, তারপর ঠিকই সহজ হয়ে যাবে। জাল, সা, জ। জটা একটু গভীর হবে এবং জাল এবং সা এই দুটা হালকা হবে। ঠিক আছে, তাইলে আরো তিনটা শিখে ফেললাম। জাল, সা, জ। এরপরে জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। এই জিহ্বার আগাটা এইখানে এসে নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কি? সদ, সিন, ঝা। সদ, সিন, ঝা। সদ, সিন, ঝা। সদ, সিন, ঝা। সদটা কি হবে? সদটা হচ্ছে একটু গভীরভাবে উচ্চারিত হবে, একটু গভীর আওয়াজ হবে। সদ এভাবে। আলহামদুলিল্লাহ, আমরা আরো একটা বিষয় শিখে ফেললাম। এখন আসেন শাফাতাইন। শাফাতাইন বলতে কি বোঝায়? শাফাতাইন বলতে আমাদের দুই ঠোঁট, আমাদের উপরের ঠোঁট নিচের ঠোঁট, দুই ঠোঁট থেকে মেইনলি উচ্চারিত হবে বা এবং মিম। বা, মিম। দুই ঠোঁট একবারে বন্ধ করে খুললে উচ্চারণ হবে কি? বা। বা, 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 বা এভাবে। আর মিমটা কি হবে? দুই ঠোঁট বন্ধ থাকবে, নাক দিয়ে মনে হবে আওয়াজটা বের হচ্ছে। মিম, মিম, মিম এভাবে। মিম। এরপরে আমাদের নিচের ঠোঁট উপরের দুই দাঁত হালকা করে এখানে লাগবে, মনে হবে কামড় দিয়ে রাখছে। ফা, 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 ফা। এভাবে আপনি অনেকবার মানে অসংখ্যবার প্র্যাকটিস করতে থাকুন, আপনার উচ্চারণ খুবই সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরেরটা হচ্ছে কি? ওয়াও। ওয়াও হচ্ছে আমাদের দুই ঠোঁট গোল করে উচ্চারিত হবে, দুই ঠোঁট এরকম গোল করে, একবারে গোল করে উচ্চারিত হবে। ওয়াও, ওয়াও, ওয়াও এভাবে। এখন আসুন সিফাত। আমরা তো এতক্ষণ কিছু অক্ষর শিখলাম, তার মাখরাজ শিখলাম, যেগুলো মেইনলি আমাদের বেশি করে জানা দরকার। মাখরাজের যে বিষয়গুলো সেগুলো আমরা কি করলাম? শিখে ফেললাম। এখন আসুন সিফাতের বিষয়। সিফাতটা আসলে কি? সিফাত অর্থ হচ্ছে অক্ষরের বৈশিষ্ট্য, গুণ বা বৈশিষ্ট্য। অক্ষর কিভাবে উচ্চারিত হবে, শব্দের গুণাবলী, মাখরাজ কোথা থেকে হবে। অর্থাৎ মাখরাজ আর সিফাতের মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু। ধরেন সিফাত দ্বারা আমরা বলতেছি কি? গুণ বৈশিষ্ট্য। আবার কিভাবে অক্ষর উচ্চারিত হবে। আবার মাখরাজ দ্বারা বলতেছি কি? উচ্চারণের স্থান। তাহলে দুটা সিমিলার হয়ে যাচ্ছে না? দুইটার পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে মাখরাজ কোথা থেকে বের হবে, অর্থাৎ কোন জায়গা থেকে উচ্চারণটা বের হবে। আর সিফাত হচ্ছে কেমন করে বের হবে, মানে কেমন করে আওয়াজটা হবে, ভারী হবে নাকি মোটা হবে এটা। যেমন উদাহরণ দেখেন, তা, ত, দুইটাই জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সাথে উচ্চারিত হয়, কিন্তু তাটা হবে হালকা আর তটা হবে ভারী। এটাই হচ্ছে সিফাত। এখন আসুন হুরফে হালকিয়া। হুরফে হালকিয়া বলতে কি বোঝায়? গলার অক্ষরের বৈশিষ্ট্য। গলার যে 6টা অক্ষর উচ্চারিত হয়, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষরকে বলা হয় হুরফে হালকিয়া। বিশেষত্ব হচ্ছে গলা থেকে উচ্চারিত হয়, ফাতহা জবর ফেলে মোটা আওয়াজ দেয়। তবে সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আইনকে আ আর হাকে হ বলবেন না। এই দুইটাকে এরকম বলা যাবে না, আইনকে আ বলা যাবে না। ঠিক আছে, এদেরকে সঠিকভাবে বলতে হবে। ঠিক আছে, আ একটু গলা চেপে বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ মানে ফ্যাসফেসে আওয়াজে। যেমন আলাই, আলিম, আলিম, হাকিম, এগুলা খেয়াল রাখবেন। আর এটা সবসময় মনে রাখবেন, হুরফে হালকা হচ্ছে 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ।
এরপরে দেখেন পোর উচ্চারণের অক্ষর। পোর বলতে কি, যেগুলা মোটা করে উচ্চারণ করতে হবে, আর বারিক বলতে পাতলা। পোর বারিক দুই রকম। খ, সোয়াদ, দদ, গইন, ত, কফ, দ, এগুলাকে কি করতে হবে, মোটা করে উচ্চারণ করতে হবে। খ, জিহ্বা উঁচু করে বলতে হবে, ঠিক আছে। খ, খ উপরের তালুর সঙ্গে লাগবে এবং মোটা আওয়াজ হবে। খ, আমরা এগুলা লিখি আর পড়ি, তাহলে আমাদের বেশি মনে আসবে, ঠিক আছে। খ, দদ, গইন, খ, দদ, গইন, صاد صاد ط ط قاف قاف ظ ظ ظ ظ। আবার যদি বলি আমরা, তাহলে দেখেন খ খ صاد صاد ضاد 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 غين غين ط ط قاف قاف জ জ। এভাবে আমরা যদি বারবার উচ্চারণ করতে থাকি, তাহলে আমাদের উচ্চারণটা ইনশাআল্লাহ খুবই সুন্দর হয়ে যাবে। এরপরে দেখেন হুরফে ইতবাক। ইতবাক বলতে কি বোঝায়? ইতবাক বলতে আপনার বিশেষ একটা অক্ষর, ঠিক আছে। ইতবাক বলতে বিশেষ একটা অক্ষর, জিহ্বা উঁচু করে যেগুলাকে কি মুখ বন্ধ হয়ে আসে, যে অক্ষরগুলাতে মুখ বন্ধ হয়ে আসে, এগুলাকে কি বলে, ইতবাক। ইতবাক বলতে কি বোঝায়? মুখটা কি হবে, বন্ধ হয়ে আসবে। সদ সদ দদ দদ ত ত জ জ, মানে মুখটা বড় অংশ থেকে কি হবে, বন্ধ হয়ে আসবে। এগুলাকে কি বলবে? হুরফে ইতবাক। আর যেগুলা জিহ্বা উঁচু হয়, এগুলাকে কি বলে? ইস্তেআলা ইস্তেআলা, ঠিক আছে। ইস্তেআলা, এগুলাকে কি বলে? ইস্তেআলা। আর এই যে দুই ধরনের অক্ষর, এইগুলা হচ্ছে সব থেকে বেশি মোটা করে উচ্চারিত হয়। যেমন সালাত সালাত, দলিন, এগুলা খেয়াল করতে হবে। এরপর হচ্ছে কলকলা। কলকলা, কলকলা মানে কি? কম্পিত উচ্চারণ, কম্পিত উচ্চারণ বা ধাক্কা দেওয়া, ঠিক আছে। কলকলা মানে কি? কম্পিত উচ্চারণ বা ধাক্কা দেওয়া। কলকলার হরফ কয়টি? কলকলার হরফ হচ্ছে 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফ হচ্ছে কলকলার হরফ। এই 5টা হরফ যদি সাকিন, অর্থাৎ এরকম, যদি ধরেন এখানে আলিফ আছে, এখানে এটার উপরে কি আছে, সাকিন আছে, এখানে আলিফ আছে, এটার উপরে সাকিনের চিহ্ন আছে, এরকম যদি থাকে, তখন ওই হরফটাকে কি করতে হবে, ডাবল উচ্চারণ বা কম্পিত, মানে মনে হবে যে আপনি দুইবার উচ্চারণ করতেছেন। যেমন আহাদ আহাদ, যেমন এই উদাহরণটা যদি আমরা লিখি আহাদ, তাহলে কি হবে, আহাদ, এরকম একটা দাল এক্সট্রা আসবে, ঠিক আছে। তাহলে কলকলার হরফ কয়টি? কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। আর কলকলার হরফ হইলে কি হয়, প্রকম্পিত হয় বা কেঁপে উচ্চারণ হয়, ডাবল উচ্চারণ হয়, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে গুন্না। গুন্নার বিস্তারিত। গুন্নাকে বলা হয় বাংলায় নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি সংজ্ঞা হচ্ছে নাক দিয়ে শব্দ বের হয়। সংজ্ঞা হচ্ছে কি, নাক দিয়ে সংজ্ঞা বের হয়, নাকের মধ্যে কম্পন সৃষ্টি হয়। নাক দিয়ে, এই যে নাকের অংশ থেকে কি হবে, শব্দ বের হবে, আর নাকের মধ্যে কি হবে, কম্পন সৃষ্টি হবে। কখন আপনি গুন্না করবেন? যখন নুন অথবা মিমে তাসদিদ হবে, তখন আপনি পরিপূর্ণ গুন্না করবেন। যখন নুন এবং মিমে তাসদিদ হবে, তখন এটাকে পরিপূর্ণ গুন্না করবেন। এছাড়াও আরো 2টা গুন্নার প্রকার আছে, সেটা হচ্ছে ইদগাম বিগুন্না, ইখফা বিগুন্না।
ঠিক আছে, বা ইকফা বা ইদগাম বি গুন্না। এখন গুন্নার পরিমাণ কতটুকু? 2 সেকেন্ড পরিমাণ। ইন্না, ইন্না, মিম্মা, এরকম ভাবে মনে হবে আওয়াজটা নাকের মধ্যে দিয়ে আসতেছে। নাস, আম্মা, আওয়াজটা কোথা থেকে আসতেছে? আওয়াজটা সরাসরি নাকের ভিতর থেকে আসতেছে। আজকের ক্লাসটাতে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় পড়লাম। এটার মধ্যে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা সূরা ফালাক এবং নাসটা সুন্দরভাবে পড়বেন। পড়ে ওখান থেকে কলকলার হরফ যেগুলা কফ, ত, বা, জিম, দাল কোথায় ব্যবহৃত হয়েছে এগুলো চিহ্নিত করে খাতায় সুন্দরভাবে ছক করে লিখবেন। লিখে এটা ছবি আকারে আমাদের হোমওয়ার্ক সেকশনে জমা দিয়ে দিবেন। দ্বিতীয় কাজ হচ্ছে গুন্না চর্চা করবেন। ইন্না, নুন তাজদিদ এবং মিমে তাজদিদ যুক্ত শব্দ খুঁজবেন কোরআন শরীফের মধ্যে। এরপরে নাকের মধ্যে এরকম আঙ্গুল দিবেন, দিয়ে প্রথম চেষ্টা করবেন, তারপর আস্তে আস্তে স্বাভাবিকভাবে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আজকের ক্লাসটাতে যতটুকু শিখছি এটুকু আমাদের স্মৃতিতে সহজভাবে ধরে রাখার তৌফিক দান করুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।